রাহু এমন একটা গ্রহ যা মানুষকে হঠাৎ করে শিখরেও নিয়ে যেতে পারে, আবার নিচেও নামিয়ে দিতে পারে। আপনার কুণ্ডলিতে রাহু কোথায় আছে জানেন? এই একটাই গ্রহ আপনার ভাগ্য, কেরিয়ার আর সম্পর্ক সবকিছু উল্টে দিতে পারে। উপস্থিত হয়েছি কর্কট লগ্নের 12টা ঘরে রাহুর প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। কর্কট লগ্নে রাহুকে সর্বথা কারক বলা হয় না, কিন্তু একটা কথা সর্বদা মনে রাখতে হবে যে রাহু যে ভাবে বসবে, যে রাশিতে বসবে, সেই ভাবের অধিপতি কোথায় বসেছে সেটা জানা অত্যন্ত আবশ্যক। কারণ এই গ্রহ ছায়া গ্রহ। যে ভাবে হবে, যে রাশিতে হবে, সেই ভাবের রাশিপতির মতো স্বরূপ বানাবে, আর যে গ্রহের সাথে বসবে সেই গ্রহের মতো ফল দেওয়া শুরু করবে। আর যদি একলা বসে, তাহলে যে রাশিতে বসেছে সেই রাশিপতির সমানই ফল দেওয়া শুরু করে। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনো অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কর্কট লগ্ন এক শ্রেষ্ঠ লগ্ন। কমলতা প্রধান, ভাবুকতা প্রধান আর কল্পনা প্রধান হয় এই লগ্নের ব্যক্তিরা। তীক্ষ্ণ বুদ্ধির হয় এরা, বুদ্ধিমান, প্রেমিক প্রকৃতির হয় এরা। কীরকম ধরনের প্রেমিক? নিজের ক্ষতি করেও সামনের ব্যক্তির উপকার করার জন্য জানা যায় এদের। ন্যায়ের জন্য নিরপেক্ষ, ন্যায়ের জন্য, সততার জন্য জানা যায় এদের। প্রায়শই এই লগ্নের জাতক অন্যের দ্বারা প্রতারিত হয়ে থাকে। এবার জেনে নেওয়া যাক কর্কট লগ্নের 12টা ঘরে রাহু কেমন প্রভাব দেবে। কর্কট লগ্নের প্রথম ঘরে বসে রাহু কেমন ফল দেবে। লগ্নে এসে রাহু বসে গেলে জাতকের যে ব্যক্তিত্ব, যে সহজাত স্বভাবের জন্য তাকে জানা যায়, অর্থাৎ ন্যায়ের জন্য, সততার জন্য, নিরপেক্ষতার জন্য, নিঃসন্দেহে এই সমস্ত গুণ সম্পূর্ণরূপে জাতকের মধ্যে আর থাকবে না। কারণ আলস্য হচ্ছে রাহু, কারণ ছলনার কাজ করায় রাহু, কারণ কূটনীতিজ্ঞ রাহু। আর লগ্নে এসে বসে গেলে তো জাতকের ব্যক্তিত্ব সেই প্রকারের আর থাকবে না যে প্রকারের সে হয়। লগ্নগত রাহু হলে কি খারাপ ফল দেবে, জাতকের ব্যক্তিত্বকে খারাপ করবে? উত্তর হচ্ছে না, এরকম নয়। আগে দেখতে হবে যে চন্দ্রমা কোথায় বসেছে। লগ্নে বসা রাহু যে খুব শ্রেষ্ঠ ফলদায়ী হবে এটা বলা ঠিক হবে না। নিঃসন্দেহে লগ্নে বসা রাহু জাতকের ব্যক্তিত্বকে ভ্রমিত করবে। জাতকের সাধারণ স্বভাব যেটা কোমলতা হয়, সেখানে রাহু বসে জাতকের স্বভাবে চিড়চিড়ানি ভাব এনে দেবে, জেদি বানিয়ে দেবে, রাগী বানিয়ে দেবে। নিঃসন্দেহে জাতকের ব্যক্তিত্ব বদলে যাবে। এবার যদি কুণ্ডলিতে চন্দ্রমা ভালো স্থিতিতে হয়, অর্থাৎ কেন্দ্রর কোনো ঘরে বসে বা ত্রিকোণের কোনো ঘরে বসে, তাহলে নিঃসন্দেহে রাহুর যে প্রভাব হবে তাকে খারাপ বলা যাবে না। সেক্ষেত্রে রাহু সমস্যা তো করবে, জাতকের ব্যক্তিত্বকে বদলাবে, কিন্তু সম্পূর্ণভাবে নয়। বরং রাহু চন্দ্রমার স্বরূপ গ্রহণ করবে আর চন্দ্রমার সমান ফল দেওয়া শুরু করবে। আর সেই অবস্থায় যখন রাহুর দশা অন্তর্দশা আসবে, তখন সবকিছু খারাপ হবে, শুধুমাত্র জাতকের কষ্ট হবে এরকম বলা যাবে না। কিন্তু যদি চন্দ্রমা কোনো ভালো স্থিতিতে না থাকে, চন্দ্রমা নিজেই যদি পীড়িত হয়, তাহলে সেই অবস্থায় নিঃসন্দেহে রাহুর মহাদশা জাতকের জন্য কষ্টদায়ী সিদ্ধ হবে, সমস্যা প্রদান করবে, স্বাস্থ্য খারাপ করাবে, হওয়া কাজ শেষে গিয়ে বিগড়ে যাওয়া, এরকম স্থিতি তৈরি হবে। একটা উদাহরণের মাধ্যমে বলি, ধরা যাক চন্দ্রমা যদি লগ্নতেই বসে, তাহলে এটাকে গ্রহণ বলা হবে। কিন্তু সেই অবস্থায় রাহু চন্দ্রমার স্বরূপ গ্রহণ করবে, চন্দ্রমার সমান ফল দেবে। সেই অবস্থায় জাতককে ভাবুক বানাবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন সম্পূর্ণ চন্দ্রমার স্বভাব বানাবে, তখন চন্দ্রমার নিজের স্বভাব যদি কেবল কোমলতা, চন্দ্রমার নিজের স্বভাব যদি আলস্য হয়, বৃদ্ধি পাওয়া ও হ্রাস পাওয়া হয়ে থাকে, তাহলে রাহু এই স্বভাবগুলোকে আরও বাড়িয়ে দেবে। সেই অবস্থায় জাতক এটা অবধি দেখবে না যে কার উপর ভরসা করছে, আর ভরসা করে ধোঁকা খাবে। অর্থাৎ এখানে শুধু গ্রহণ দেখলে হবে না, মন তো অশান্ত হবেই। কারণ জাতক যার সাথে যুক্ত হয়ে কাজ করতে চাইবে, যার জন্য করবে, পরিশেষে গিয়ে সেই ব্যক্তি জাতককে ধোঁকা দিয়ে দেবে।
সবকিছু জাতক করলো, কিন্তু শেষে গিয়ে লাভ সে পাবে না। তাই হীন ভাবনায় গ্রসিত হওয়া স্বাভাবিক হবে। সেই অবস্থায় রাহু চন্দ্রমার মতোই ফল দেবে আর জাতককে ক্ষতি করিয়ে দেবে। তো আমি যেরকম বললাম যে চন্দ্রমা যদি লগ্নে বসে আর রাহুর সাথে, তাহলে কিছু ক্ষেত্রে ভালো। চন্দ্রমার সমান স্বরূপ অর্থাৎ জাতকের স্বরূপ ভালোর জন্য জানা যাবে, সততার জন্যই জানা যাবে। নিজের ক্ষতি সাধন করে অন্যের ভালো করছে সেই হিসেবে জানা যাবে, খুব বেশি পরিমাণে জানা যাবে। কিন্তু কোথাও না কোথাও জাতক মানসিক রূপে অশান্ত থাকবে, দুঃখী হবে, কারণ সে যতটা করলো সেই অনুযায়ী ফল পেল না, তাই এই সমস্যা এসে যাবে। এটা একটা উদাহরণের জন্য বললাম। লগ্নগত রাহু পঞ্চম দৃষ্টি পঞ্চম ঘরে দেবে, ফলে বাল্যকালে শিক্ষার ক্ষেত্রে বাধা উৎপন্ন করবে। যখনই রাহুর দৃষ্টি শিক্ষার ভাবে পড়ে তখন শিক্ষার ক্ষেত্রে বাধা উৎপন্ন করে। কিন্তু যদি চন্দ্রমা ভালো স্থিতিতে হয় তাহলে জাতক তীব্র বুদ্ধির হবে, মস্তিষ্ক তীব্র হবে জাতকের। রাহু লগ্নে বসার ফলে কূটনীতিজ্ঞ হবে, বুদ্ধিমান হবে। পরীক্ষা শুরু হবার দুদিন আগে থেকে পড়তে শুরু করলো, কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির কারণে রেজাল্টে ভালো মার্কস নিয়ে আসবে, এরকম স্থিতি তৈরি করে রাহু। সন্তানভাবে দৃষ্টির ফলে সন্তানের সমস্যা। এমনও হতে পারে যে একটা গর্ভ খারাপ করার পর সন্তান হলো, কিন্তু যদি চন্দ্রমা পীড়িত হয় তাহলে সেই ক্ষেত্রে সন্তান হওয়াতে সমস্যা তৈরি হবে। রাহু বিচ্ছেদাত্মক গ্রহ, সন্তান হওয়াতে বিলম্ব করবে, দেরি হবে। সপ্তম দৃষ্টি দাম্পত্যর ঘরে পড়বে। কর্কট লগ্নের জাতকদের এমনিতেও দাম্পত্য জীবন কিছুটা সমস্যার মধ্যে দিয়ে চলে, কারণ জীবনসঙ্গিনীর স্বভাব তার সাথে ম্যাচ করে না। জীবনসঙ্গিনীর চাহিদা অনেকটা বেশি হয়ে থাকে আর জাতক সেটা ফুলফিল করতে পারে না। ফলস্বরূপ দুজনের মধ্যে মতভেদ সৃষ্টি হয়, আর এখানে দৃষ্টি দিয়ে রাহু ঘি ঢালার কাজ করবে আর মতভেদ বাড়িয়ে দেবে। সেই একই অবস্থা ব্যবসার ক্ষেত্রেও হবে। পার্টনারের সাথে মতভেদ, পার্টনার জাতককে ধোঁকা দিতে পারে, পার্টনারের দ্বারা ক্ষতি সাধন হলো, এরকম স্থিতি উৎপন্ন হতে পারে। নবম দৃষ্টি ভাগ্যভাবে পড়বে, ফলে পিতার সুখে কমতি আসবে, ব্যর্থ যাত্রা হবে, ভাগ্যর রাস্তায় সমস্যা আসবে। কিন্তু যদি চন্দ্রমা ভালো স্থিতিতে থাকে তাহলে সেই অবস্থায় দাম্পত্য জীবনে মতভেদ হলেও বিবাহিত জীবন ভাঙবে না। বিচ্ছেদাত্মক গ্রহ হয়েও বিচ্ছেদ করাবে না, খালি কিছু সমস্যা দেবে। ভাগ্যভাবে দৃষ্টিতে ভাগ্যতে কমতি তো আসবে, ভাগ্যর রাস্তায় সমস্যা তো আসবে, কিন্তু কাজ হতে থাকবে। এমন নয় যে কাজ আটকে যাবে। কর্কট লগ্নের দ্বিতীয় ঘরে বসে রাহু কেমন ফল দেবে? রাহুকে আকস্মিকতার কারক বলা হয়। ধনভাবে বসে আকস্মিক ধন লাভ করিয়ে থাকে। দ্বিতীয় ঘর এখানে সূর্যের রাশি, কিন্তু রাহু সূর্যের মিত্র গ্রহ নয়। আর সেই অবস্থায় প্রথমে সূর্য কোথায় বসেছে সেটা দেখতে হবে, কারণ দ্বিতীয় ভাব বাণীর ভাব, আর এটা সূর্যের ভাব। যে সূর্য অগ্নিতত্ত্বীয় গ্রহ, ক্রোধের কারক গ্রহ হয় সূর্য। এই অবস্থায় জাতকের বাণী কঠোর হবে, আর এখানে বসে রাহু সেই বাণীতে আরো কঠোরতা নিয়ে আসবে। আত্মীয় স্বজনের সাথে মতভেদ সৃষ্টি হবে। আপনার আত্মীয় স্বজন যে আপনার সাথে যুক্ত হবে তা শুধুমাত্র লাভ নেবার জন্য, আপনাকে ব্যবহার করার জন্য। কাজ হয়ে গেলে ধোঁকা দিয়ে বেরিয়ে যাবে। এখানে রাহু বসে চোখ সম্বন্ধিত সমস্যা দিয়ে থাকে। কিন্তু যদি সূর্য ভালো স্থিতিতে হয়, কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ হয়ে যায়, উদাহরণস্বরূপ সূর্য যদি দশম ঘরে উচ্চ রাশিতে বসে, তাহলে এই রাহু ধন সঞ্চয় তো করাবে, আকস্মিক ধন লাভ করাবে। জাতকের বাণী কঠোর হওয়া সত্ত্বেও বড় জবরদস্ত ভালো বক্তা হবে। নিজের বাণীর দ্বারা সামনের ব্যক্তিকে সম্মোহিত করার ক্ষমতার অধিকারী হবে জাতক। ত্রিকোণে গিয়েও যদি সূর্য বসে তাহলেও রাহু ভালো ফল দেবে, কিন্তু তার সাথে কিছু সমস্যাও দেবে। যেরকম আগে বললাম, আত্মীয় স্বজনের সাথে মতভেদ, চোখজনিত সমস্যা, জাতকের বাণীর কারণে সমস্যা হতে থাকবে। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে ষষ্ঠ ঘরে, রোগ ঋণ শত্রুর ঘরে। সূর্য যদি ভালো স্থিতিতে হয় তাহলে পাপ গ্রহ রাহু রোগ ঋণ শত্রুর থেকে আপনার সুরক্ষা করবে, এ থেকে কোনো ক্ষতি আপনার হবে না। কিন্তু যদি সূর্য পীড়িত হয় তাহলে চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা হতে পারে, কারণ সূর্য পীড়িত হলে জাতক নেশাগ্রস্ত হয়ে পড়ল,
কারণ দ্বিতীয় ঘর থেকে খাওয়া দাওয়ারও বিচার করা হয়, আর নেশাগ্রস্ত অবস্থায় দুর্ঘটনা ঘটলে আশ্চর্য হওয়ার কিছু নেই। সপ্তম দৃষ্টি রাহুর অষ্টম ঘরে পড়বে, আর সূর্যের স্থিতি ভালো হলে জাতক গুপ্তবিদ্যায় পারদর্শী, কখনো কখনো আকস্মিক ধন লাভ করাবে। জমি থেকে লাভ এরকম জাতকের হয়ে থাকে, শ্বশুরবাড়ির পক্ষ থেকেও লাভ এরকম জাতকের হয়ে থাকে। কিন্তু যদি সূর্য পীড়িত হয় তাহলে গুপ্তরোগ দিয়ে দেবে, সমস্যা দেবে, চোট আঘাতে দুর্ঘটনার সম্ভাবনা বাড়াবে, স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা হতেই থাকবে। রাহুর নবম দৃষ্টি দশম ঘর বা কর্মস্থানে পড়বে, পিতার সাথে সম্বন্ধকে খারাপ করবে যখন সূর্য পীড়িত হবে। পীড়িত বলার অর্থ এখানে সূর্য যদি কেন্দ্র অথবা ত্রিকোণে না হয় তাহলে সেই অবস্থায় সমস্যা তৈরি হয়ে যাবে। পিতার সাথে সম্বন্ধ খারাপ হওয়া ছাড়াও কার্যক্ষেত্রে যেখানেই জাতক কাজ করুক না কেন তার সাথে রাজনীতি হবে, জাতক ক্রেডিট পাবে না, ভালো কাজ করিয়ে নেওয়া হবে জাতককে দিয়ে, আর যশ সম্মান দেওয়ার বেলায় অন্য কাউকে দিয়ে দেওয়া হবে, জাতক যশের প্রাপ্তি করতে পারবে না। বিনা মতলবের পরিশ্রম করতে হবে কোনো কাজে সফলতা প্রাপ্ত করতে। সরকারি চাকরির ক্ষেত্রে যখনই প্রমোশনের সময় আসবে তখনই কোনো না কোনোভাবে তা আটকে যাবে। সূর্যর ভালো স্থিতি হলে এই সমস্ত সমস্যা কম হয়ে আসবে, কিন্তু সমস্যা আসবে অবশ্যই। কর্কট লগ্নের তৃতীয় ঘরে বসে রাহু কেমন ফল দেবে? এখানে বসে রাহু কারক হয়ে যায়, কিন্তু এই লগ্নে রাহু কারক হয় না, তাই রাহুর কারকত্ব খুব বলবান এখানে বলা যাবে না। কিন্তু পরাক্রম ঘরে এখানে বুধের রাশিতে বসেছে, আর বুধ যদি আপনার কুণ্ডলিতে ভালো স্থিতিতে হয়, বুধ যদি কেন্দ্র অথবা ত্রিকোণে বসে, বা বুধ যদি পরাক্রমের ঘরেই বসে যায়, তাহলে সেই অবস্থায় জাতককে পরাক্রমী বানাবে। কর্কট লগ্নের জাতক যে মূলত আলস্য ধরনের ছিল, কাজকে এড়িয়ে যাওয়া যার স্বভাব ছিল, সেখানে রাহু এখানে বসে জাতকের মস্তিষ্ককে তীব্র করবে। জাতক সবসময় কিছু না কিছু জোগাড় করার চেষ্টায় থাকবে, কোনো না কোনো নতুন কাজ করার চেষ্টা করবে। হতে পারে যে তাতে সবসময় সফল হলো না, কিন্তু তারপরেও জাতক কিছু না কিছু করতে থাকবে। ছোট ভাই বোনের সাথে সম্বন্ধকে তখন খারাপ করবে যখন বুধ কমজোর অবস্থায় হবে। বুধ কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ না করলে ছোট ভাই বোনের সাথে সম্বন্ধ খারাপ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছ থেকে ধোঁকা পাওয়া, এরকম স্থিতি তৈরি হবে। কিন্তু যদি বুধ ভালো স্থিতিতে হয় তাহলে ছোট ভাই বোনের সাথে সম্বন্ধ ভালো ও তাদের সহযোগিতা পাবেন। আপনার পরাক্রমের সম্পূর্ণ লাভ প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারাই আপনার সাথে যুক্ত হবে তাদের কাছ থেকে আপনি লাভবান হবেন। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি সপ্তম ঘর বা দাম্পত্যর ঘরে পড়বে। রাহুর যেটা স্বভাব যে বিচ্ছেদ করানো, সেটা এখানে করবে না। যদি বুধ ভালো স্থিতিতে হয় দাম্পত্য জীবনে মধুরতা থাকবে। হতে পারে জাতক প্রেম বিবাহ করলো, প্রেম বিবাহর পরও দাম্পত্য জীবনে হয়তো মতভেদ হলো, কিন্তু দাম্পত্য জীবন সুখেরই হবে। সপ্তম দৃষ্টি ভাগ্যভাবে পড়বে। বুধ যদি ভালো স্থিতিতে হয় তাহলে ভাগ্য জাতকের সাথ দেবে। ভাগ্যর সহযোগিতায়, পিতার সহযোগিতায় জাতকের সব কাজ সম্পন্ন হবে। ধর্মতে জাতকের রুচি হবে, ধার্মিক কার্য জাতক করবে। দেশ বিদেশের ছোটখাটো যাত্রা জাতকের জীবনকালে হতে থাকবে। নবম দৃষ্টি পড়বে লাভ ঘরে বা একাদশ ঘরে, ফলে লাভের জন্য জাতক সবসময় চেষ্টায় থাকবে, আর সেই চেষ্টার ফলে একাধিক রাস্তা থেকে লাভ প্রাপ্ত করবে। কর্কট লগ্নের চতুর্থ ঘরে বসে রাহু কেমন ফল দেবে? চতুর্থ ঘর বা সুখের ঘরে এসে রাহু বসলে শুক্রের রাশিতে এসে বসবে। আর যদি আপনার কুণ্ডলিতে শুক্র ভালো স্থিতিতে হয়, অর্থাৎ কেন্দ্রের ঘরে বা ত্রিকোণের ঘরে শুক্র থাকে, তাহলে এই রাহু অত্যন্ত ভালো ফল দেবে। এখানে বসে রাহু সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদান করবে। সেই অবস্থায় একটাই কথা বলবো যে মায়ের সেবা করুন, মায়ের খেয়াল রাখুন, মায়ের আশীর্বাদ প্রাপ্ত করুন, আপনার সমস্ত কাজ ভালো হতে থাকবে। শুক্র ভালো অবস্থায় হলে আপনি জমি, বাড়ি, গাড়ির সম্পূর্ণ সুখ প্রাপ্ত করবেন। রাহুর অংশবল ভালো হলে জীবনকালে সমস্ত ধরনের সুখ আপনাকে প্রদান করবে। এখানে রাহু থাকলে বন্ধু বান্ধবের সহযোগিতা, সম্মান, সমাজে মান সম্মান,
পদ প্রতিষ্ঠা সবকিছু আপনি প্রাপ্ত করবেন। এখানে বসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে অষ্টম ঘরে, ফলে আপনাকে আধ্যাত্মিক বানাবে, গুপ্তবিদ্যায় পারদর্শী বানাবে, কূটনীতিজ্ঞ বানাবে, অর্থাৎ সব দিক থেকে ভালো। সপ্তম দৃষ্টি পড়বে দশম ঘরে, ফলে নিজেই জোগাড় করার ক্ষমতার দ্বারা আপনি কার্যক্ষেত্রে উন্নতির চরম শিখরে পৌঁছবেন। আপনার প্রত্যেকটা কাজ একের পর এক হতে থাকবে, প্রত্যেকটা কাজে কেউ না কেউ আপনাকে সহযোগিতা করবে, আর আপনার কাজ হতে থাকবে। পিতার সহযোগিতা প্রাপ্ত করবেন। পিতার স্বাস্থ্য কিছুটা কমজোর হতে পারে, পিতা ও মাতা দুজনেরই হাড়ের সমস্যা হতে পারে। রাহুর নবম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, ফলে ব্যয়ের আধিক্য জীবনকালে থাকবে, কিন্তু তাতে বিশেষ কোনো সমস্যা হবে না, কারণ স্বদেশে বসা রাহু বিদেশের ঘরে দৃষ্টি দেবে। ফলে অষ্টম ঘর অর্থাৎ পার্মানেন্ট বিদেশের ঘর ও দ্বাদশ ঘর যা বিদেশের ঘর, দুটো ঘরকেই দৃষ্টি দেবে। এমনও হতে পারে যে জাতকের স্বদেশে ঘর হবার সাথে সাথে বিদেশেও ঘর হলো। জাতক বিদেশের সাথে যুক্ত হয়ে কোনো কাজ করলো, বিদেশ যাওয়া আসা জাতকের লেগে থাকতে পারে। এরকম স্থিতি উৎপন্ন করবে শুক্র ভালো স্থিতিতে হলে। এবার যদি শুক্র খারাপ স্থিতিতে হয়, তাহলে ঘরে কলহের বাতাবরণ হবে, মায়ের স্বাস্থ্য খারাপ হবে। অষ্টম ঘরে দৃষ্টির ফলে চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা হবে। দশম ঘরে দৃষ্টির ফলে কার্যক্ষেত্রে সর্বদা বাধা বিঘ্ন উৎপন্ন হবে। পিতার স্বাস্থ্য খারাপ হবে। পিতার সাথে দুটো কথা বলার পরই মতভেদ শুরু হয়ে যাবে। সরকারি কাজে বা যে কোনো কাজে বিনা মতলবে সমস্যা হবে। আর দ্বাদশ ঘরে দৃষ্টির ফলে ব্যর্থ ব্যয় হবে, ব্যর্থ যাত্রা হতে পারে, আর কোর্ট কাছারির চক্কর জীবনকালে আসতে পারে। এই অবস্থায় জমি ইত্যাদি কেনবার সময় খুবই সতর্ক থাকতে হবে, কারণ এই সময় কোনো না কোনো সমস্যা ঠিক এসে যায়। কর্কট লগ্নের পঞ্চম ঘরে বসে রাহু কেমন ফল দেবে? পঞ্চম ঘরে রাহু বসলে ত্রিকোণের ঘরে বসবে। জ্যোতিষশাস্ত্র বলে যে ত্রিকোণভাবে বসা পাপ গ্রহ সেই ভাবকে অবশ্যই কমজোর করবে, কিন্তু নিজেকে বলি বা বলবান করে নেয়। এখানে পঞ্চম ঘরে মঙ্গলের রাশি। মঙ্গল যদি কেন্দ্র অথবা ত্রিকোণে বসে, তাহলে অনেক বেশি লাভ প্রদান করবে এই রাহু, কারণ এই লগ্নে মঙ্গল সর্বাধিক যোগকারক গ্রহ হয়। তো যোগকারক গ্রহের ঘরে বসা গ্রহ শ্রেষ্ঠ ফল প্রদান করে থাকে। অনেক ঋষির মতে রাহু মিথুন রাশিতে নীচ হয়, আবার অনেক ঋষির মতে রাহু বৃশ্চিক রাশিতে নীচ হয়। আপনি যদি বৃশ্চিক রাশিতে রাহুকে নীচ মনে করেন, আর আপনার কুণ্ডলিতে রাহু যদি পঞ্চম ঘরে বসে, তাহলে সেই অবস্থায় রাহু নিজের দশা ও অন্তর্দশায় অতটাও ক্ষতি করবে না। মঙ্গল যদি ভালো স্থিতিতে না হয়, অর্থাৎ কেন্দ্র অথবা ত্রিকোণের ঘরে না হয়, তাহলে সেই অবস্থায় এই রাহু ক্ষতি করবে। না সন্তান হতে দেবে, না শিক্ষা হতে দেবে। জাতকের মূল স্বভাব ভাবুক প্রকৃতির, আর রাহু জ্ঞানভাবে বসে জাতককে মন্দবুদ্ধির বানাবে। সেই অবস্থায় জাতকের কাছে যে আসবে সেই তাকে লুটে নিয়ে চলে যাবে, এরকম স্থিতি তৈরি করবে। কিন্তু মঙ্গল যদি ভালো স্থিতিতে হয়, কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানায়, বলবান হয়, তাহলে রাহুকে খারাপ ভাবলে হবে না। এই ভাবকে কমজোর করবে, ফলে শিক্ষা বাধিত হবে। হতে পারে সন্তান হওয়াতে দেরি হলো, গর্ভপাতের সমস্যা দেখা দিল, কিন্তু এরপরেও বিশেষ কিছু লাভ আছে। রাহু আপনাকে তেজ, তীক্ষ্ণ, বুদ্ধিমান, কূটনীতিজ্ঞ বানাবে, জোগাড় করার ক্ষমতা আপনাকে দেবে। যে বিষয়ে জাতকের কোনো জ্ঞান নেই, সেই বিষয় নিয়ে খুব ভালো বলতে পারবে, আর যারা শুনবে তারা বুঝতে অবধি পারবে না যে জাতকের এই বিষয়ে কোনো জ্ঞান নেই। অর্থাৎ এখানে বসা রাহু আপনাকে বিশেষজ্ঞ তো বানাবে না, কিন্তু সর্বজ্ঞতা আপনাকে বানাবে, কারণ রাহুর কাজই হচ্ছে ভ্রম তৈরি করা। ভ্রম তৈরি করবে, আর আপনার ব্যাপারে মানুষ বুঝতেই পারবে না যে আপনি আসলে কি। এরকম স্থিতি তৈরি করবে রাহু। তাই রাহুকে এখানে খারাপ ভাবলে হবে না। মঙ্গল যদি ভালো স্থিতিতে হয়, তো এখানে বসা পঞ্চম দৃষ্টি ভাগ্যভাবে পড়বে। মঙ্গল বলি হলে ভাগ্যর সহযোগিতা পুরোপুরি পাবেন। ছোটখাটো দেশ বিদেশে যাত্রা হতে থাকবে। সপ্তম দৃষ্টি একাদশ ঘর বা লাভ ঘরে পড়বে। প্রথমে লাভ আসার ক্ষেত্রে বাধা তৈরি করবে। যতটা আপনি তীব্র বুদ্ধির, যতটা আপনি জোগাড় করার ক্ষমতা রাখেন, যতটা আপনি বুদ্ধি লাগান, কখনো কখনো আপনাকে ব্যবহার করে আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে অন্য লোক আপনার কাছ থেকে কামিয়ে নেবে, কিন্তু সেই একই লাভ
আপনি নিজের জন্য করতে পারবেন না। বাধা এলেও অর্থলাভ আপনাকে অবশ্যই করাবে রাহু। নবম দৃষ্টি লগ্নে পড়বে, ফলে রাহু আপনাকে কোমল স্বভাবের বানাবে না। মানুষ আপনার ব্যাপারে কল্পনা অবধি করতে পারবে না। দরকার পড়লে আপনি সামনের মানুষকে নিজের কাজের জন্য ব্যবহার করতে পারেন। যদি ধোঁকাও দিতে হয় তাতেও আপনি পিছপা হবেন না। এরকম রাহু করাতে পারে। মঙ্গল ভালো স্থিতিতে হলে সমস্যা কম আসবে, লাভ বেশি হবে। মঙ্গল যদি ভালো স্থিতিতে না হয়, কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ যদি না বানায়, তাহলে সমস্যা আসবে। তা সে জ্ঞানের ক্ষেত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, সন্তানের ক্ষেত্রে হোক, ভাগ্যর ক্ষেত্রে হোক, লাভের ক্ষেত্রে হোক বা আপনার ব্যক্তিত্বের ক্ষেত্রে হোক। তখন সেই অবস্থায় লগ্নে দৃষ্টি পড়ার ফলে আপনাকে সমাজ ধোঁকাবাজ বলবে। আপনাকে কেউ বিশ্বাস করতে পারবে না। যদিও আপনি মনের দিক থেকে ভালো মানুষ, তাও মানুষ আপনাকে বিশ্বাস করবে না। কর্কট লগ্নের ষষ্ঠ ঘরে বসে রাহু কেমন ফল দেবে? এখানে রাহু কারকত্ব প্রাপ্ত করে। ষষ্ঠ ঘরে বসে রাহু শত্রুহন্তা যোগ বানায়। আর যদি গুরু এখানে সাথে বসে যায়, তাহলে জাতককে জবরদস্ত শত্রুহন্তা বানাবে। এখানে বসা রাহুকে খারাপ বলা যাবে না। এখানে বসা রাহু জীবনকালে সমস্যা আনবে, কারণ রাহুর এটা স্বভাব। ছোটখাটো রোগ হওয়া, ছোট আঘাত হওয়া, দুর্ঘটনার সম্ভাবনা হওয়া, ঋণে জর্জরিত হওয়া, সমস্যার মধ্যে ঘিরে থাকা, এরকম স্থিতি উৎপন্ন হতে থাকবে। কিন্তু এসব থেকে সুরক্ষা রাহুই করাবে। এখানে ষষ্ঠ ঘরে গুরুর রাশি, তাই গুরুকে দেখুন কোথায় বসেছে। গুরু যদি এখানেই বসে তাহলে অতি উত্তম। এছাড়া কেন্দ্র অথবা ত্রিকোণে বসলে গুরু, সেক্ষেত্রেও অতি উত্তম। ভালো ফল প্রদাতা হবে রাহু। সেই অবস্থায় আপনাকে শ্রেষ্ঠ লাভ প্রদান করবে। জাতকের শত্রু জাতকের কোনো ক্ষতি করতে পারবে না। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি কর্মস্থানে পড়বে, ফলে সরকারি চাকরির ক্ষেত্রে ভালো হবে। এরকম জাতক জোগাড়ের মাধ্যমেই সরকারি চাকরি প্রাপ্ত করে। রাহুর সপ্তম দৃষ্টি ব্যয় ঘরে পড়বে, ফলে বিদেশ গমন, বিদেশে যাওয়া আসা, ব্যয়ের আধিক্য জীবনকালে থাকবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ব্যয় যেন ভুল কাজে না হয়। বাজে সঙ্গতিতে ব্যয় করলে ক্ষতিকারক হবে। রাহুর নবম দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধনভাবে পড়বে, ফলে জাতক কখনো কখনো বাজে সঙ্গতিতে খরচা করা শুরু করে দেয়। আর একটা কথা জানিয়ে রাখি, রাহু ষষ্ঠ ঘরে থাকলে অন্যের ব্যাপারে, অন্যের ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলবেন না। কারুর গ্যারেন্টার হয়ে কাউকে ধন পাইয়ে দেবেন না। এরকম ভুল করবেন না। এরকম ভুল করলে শুধু ক্ষতি হবে না, বরং আপনার পৈতৃক সম্পত্তি বিক্রি অবধি হয়ে যাবার স্থিতি তৈরি হতে পারে। কোর্ট কাছারির চক্কর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যদিও শত্রুহন্তা যোগ আছে, ফলে শত্রু হারবে অবশ্যই আপনার কাছে, কিন্তু এগুলো থেকে দূরে থাকলে ভালো আপনারই হবে। গুরু ভালো স্থিতিতে হলে সর্বদা শ্রেষ্ঠ ফলদায়ক হবে। আর গুরু যদি ভালো স্থিতিতে না হয়, তাহলে কিছু সমস্যা, যেমন হাড়ের সমস্যা, চোট আঘাতের ঘটনা ঘটা, কোনো পুরনো রোগ সবসময় ভোগাবে। আর যদি শনি সাথে বসে যায়, তাহলে দীর্ঘকালীন রোগ হবে। কোনো কোর্ট কেস চললে বছরের পর বছর চলতেই থাকবে, শেষ হবার নাম নেবে না। এরকম স্থিতি তৈরি হয়ে যাবে। এগুলো কখন হবে? যখন গুরু কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ না বানাবে তখন। কর্কট লগ্নের সপ্তম ঘরে বসে রাহু কেমন ফল দেবে? সপ্তম ভাব বা দাম্পত্য ভাবে বসে রাহু বিচ্ছেদের কাজ করবে। কিন্তু রাহু কি সর্বদা বিচ্ছেদ করাবে? উত্তর হবে না। আগে দেখতে হবে যে শনি কোথায় বসেছে, কারণ সপ্তম ঘর এখানে শনির রাশি। এখানে বসা রাহুর উপর কোনো বিচ্ছেদাত্মক গ্রহের দৃষ্টি পড়ছে কিনা, যেমন শনি অথবা সূর্যর। যদি দৃষ্টি পড়ে, তাহলে নিঃসন্দেহে দাম্পত্য জীবনকে কমজোর করবে, নিঃসন্দেহে দাম্পত্য জীবনকে ভাঙার কাজ করবে। যদি শনি কেন্দ্র অথবা ত্রিকোণে বসে, তাহলে বিবাহিত জীবনে মতভেদ তো হবে, কিন্তু বিবাহিত জীবন চলতে থাকবে। কিন্তু যদি শনি কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ না বানায়, তাহলে দাম্পত্য জীবনে শুধুমাত্র সমস্যাই হবে না, দাম্পত্য জীবন ভেঙে যাওয়ার স্থিতি তৈরি হবে। জীবনসঙ্গিনীর স্বাস্থ্য কমজোর হবে। এখানে বসা রাহু
পঞ্চম দৃষ্টি লাভ ঘরে দেবে, ফলে লাভের অনেক রাস্তা বানাবে। সপ্তম দৃষ্টি লগ্নতে দিয়ে জাতককে কূটনীতিজ্ঞ, বুদ্ধিমান বানাবে। আর নবম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে দিয়ে পরাক্রমী বানাবে। আর জাতক নিজের পরাক্রমের দ্বারা নিজের হিত সাধন করবে, আর ছোট ভাই বোন জাতকদের থেকে লাভবান হবে। শনির সম্বন্ধ যদি কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে না হয়, তাহলে সেই অবস্থায় সমস্যা তৈরি হবে। দাম্পত্য জীবনে সমস্যা হবে, লাভের ক্ষেত্রে সমস্যা হবে, আপনার ব্যক্তিত্বকে নিয়ে সমস্যা হবে। আগে যেটা বললাম যে মানুষ আপনাকে ভালো নজরে দেখবে না, আর ছোট ভাই বোনের সাথে সম্বন্ধ খারাপ আর পরাক্রম করার পরেও শ্রেষ্ঠ লাভ প্রাপ্ত করতে পারবেন না। এখানে বসা রাহু ব্যবসায়িক সম্বন্ধকেও কমজোর করে দেবে, পার্টনারের সাথে সম্বন্ধকে খারাপ করে দেবে। কিন্তু যদি শনি ভালো স্থিতিতে হয়, তাহলে প্রভাব আপনার পক্ষে হবে, ক্ষতি হবে না। এই লগ্নে রাহু কারক গ্রহ হয় না, রাহু ছায়া গ্রহ। পরিস্থিতির হিসাবে, ভাবের হিসাবে নিজের প্রভাব দিয়ে থাকে। কর্কট লগ্নের অষ্টম ঘরে বসে রাহু কেমন ফল দেবে? এখানে বসা রাহু কারক হয় না। কুণ্ডলীর অষ্টম ঘরে পাপ গ্রহ এসে বসেছে, তাই প্রথমে শনির অবস্থানকে দেখতে হবে, কারণ এটা শনির রাশি। এখানে রাহু বসলে নিঃসন্দেহে কিছু সমস্যা তৈরি করবে। স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা দেবে, পুরনো কোনো রোগ সম্বন্ধিত সমস্যা, চোট আঘাতের ঘটনা ইত্যাদি দেবে। অষ্টম ঘরকে কুণ্ডলীর মারক ভাব বলা হয়, কারণ ভাগ্যর ব্যয় করে এই ঘর। এই ভাবের ভাবপতি যে ঘরে গিয়ে বসে, সেই ভাবকে কমজোর করে দেয়। তাহলে যদি বলি শনি কেন্দ্র অথবা ত্রিকোণে বসলে রাহু ভালো ফল প্রদাতা হয়ে যাবে, তো এরকম বলা যাবে না। কেন? কারণ শনি নিজেই কেন্দ্র অথবা ত্রিকোণের যে ভাবে বসবে, সেই ভাবের প্রভাবকে কমজোর করবে। সেই অবস্থায় রাহু ভালো ফল কি করে দেবে? তাই অষ্টমে রাহু হলে কষ্ট প্রদান করবে, সমস্যা দেবে, জীবনকালে বিনা মতলবের সমস্যা উৎপন্ন করবে। পঞ্চম দৃষ্টি ব্যয়ের ঘরে দিয়ে ব্যয়ের আধিক্য বাড়াবে। সপ্তম দৃষ্টি ধনভাবে দিয়ে ধন সঞ্চয়নে বাধা উৎপন্ন করবে। আর নবম দৃষ্টি সুখের ঘরে দিয়ে জীবনকালে সুখের অভাব ঘটাবে। কিন্তু এখানেও একটা সূত্র আছে। যদি এখানে বসা রাহুর উপর কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে যায়, যেমন গুরু অথবা শুক্রের দৃষ্টি পড়ে, অথবা যেখানে শনি বসেছে সেই শনির উপর যদি গুরু অথবা শুক্রের দৃষ্টি পড়ে, তাহলে যে সমস্যাগুলো আমি বললাম এগুলো কম হয়ে যাবে। শুভ গ্রহের দৃষ্টি পড়লে সমস্যা অবশ্যই কম হবে। কর্কট লগ্নের নবম ঘরে বসে রাহু কেমন ফল দেবে? এখানে এসে রাহু বসলে ত্রিকোণে এসে বসবে। এখানে বসা গ্রহ, তা সে যতই পাপ গ্রহ হোক, এখানে বসে শুভ ফল প্রদাতা হয়ে যায়, নিঃসন্দেহে ভাগ্যকে কমজোর করে। এখানে ভাগ্যভাব গুরুর রাশি। গুরু যদি কেন্দ্র অথবা ত্রিকোণে বসে, তাহলে সে নিজের কাজ করবে। সেটা কি? সেটা হচ্ছে ভাগ্যকে মজবুত করবে। আর রাহু এখানে বসে নিজেকে নিজে মজবুত করবে, আর তার সাথে সাথে ভাগ্যকে কমজোর করবে। এবার যেটা দাঁড়ালো যে গুরু ভাগ্যকে মজবুত করবে আর রাহু নিজের মজবুত করবে। দুটোর বলাবল মিলিয়ে ভাগ্যও মজবুত হবে আর রাহুও মজবুত হবে। সেই অবস্থায় রাহুর মহাদশা ও অন্তর্দশায় জাতক শ্রেষ্ঠ লাভ পাবে, ভাগ্যরও লাভ পাবে। কিছু সমস্যা আসতে পারে, যাত্রা হয়তো কিছুটা কষ্টদায়ী হলো, কিন্তু শেষে গিয়ে রেজাল্ট খুব ভালো হবে, জাতকের হিতে হবে। দেশ বিদেশের যাত্রা হবে, জাতক ধার্মিক প্রবৃত্তির হবে, কুতর্কী হবে, ধর্মের ব্যাপারে কুতর্ক করবে, কিন্তু ধর্মকে মানবে অবশ্যই, এরকম স্থিতি উৎপন্ন হবে। এখানে বসা রাহুর পঞ্চম দৃষ্টি লগ্নে পড়বে। এখানে লগ্নের দৃষ্টিতে কিছুটা অন্তর হবে। পঞ্চম ও সপ্তম ঘর থেকে যে লগ্নের দৃষ্টি পড়ছিল, তাতে জাতককে সমাজ ধোঁকাবাজ ভাববে বলেছিলাম, কিন্তু এখান থেকে লগ্নে যে দৃষ্টি পড়বে, তাতে জাতককে সমাজ মান্যতা দেবে, বুদ্ধিমান ভাববে। প্রত্যেকটা দিক থেকে লাভই হবে, ক্ষতি নয়। রাহুর সপ্তম দৃষ্টি পরাক্রম ঘরে পড়বে, ফলে ছোট ভাই বোনের সাথে সম্বন্ধ ভালো করবে। ছোট ভাই বোনের থেকে আপনি লাভবান হবেন এবং আপনার থেকেও ছোট ভাই বোন লাভবান হবে। নবম দৃষ্টি পঞ্চম ঘরে বা সন্তান ভাবে পড়বে, ফলে গর্ভপাত হলেও সন্তান হয়, সন্তান সুখ প্রাপ্ত করায়। এবার যদি গুরু কমজোর হয়ে যায়, অর্থাৎ ভাগ্যই যদি কমজোর হয়ে যায়, তাহলে ভাগ্যপতি কমজোর হয়ে যাবে
আর রাহু নিজেকে মজবুত তো করে নেবে, কিন্তু সেক্ষেত্রে ভাগ্য কমজোর হবে, আর ভাগ্যই কমজোর হলে জীবনকালে সুখের কমতি হওয়া স্বাভাবিক। কর্কট লগ্নের দশম ঘরে বসে রাহু কেমন ফল দেবে? দশম ভাবের রাহুকে সর্বাধিক শ্রেষ্ঠ ও কারক মানা হয়। এখানে মঙ্গলের রাশিতে এসে বসেছে। মঙ্গলের সাথে রাহুর কোনো মিত্রতা নেই, কিন্তু মঙ্গল এই লগ্নে সর্বাধিক যোগকারক গ্রহ হয়। মঙ্গল যদি কুণ্ডলিতে কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানায়, তাহলে দশমের রাহু আপনাকে কূটনীতিজ্ঞ, রাজনীতিজ্ঞ বানাবে। আর রাজনীতিতে আপনি যুক্ত হলে লাভবান হবেন। জাতকের মধ্যে জোগাড় করার ক্ষমতা খুব ভালো থাকবে। যে কোনো ক্ষেত্র থেকে নিজের কাজকে বের করে নেবার অদ্ভুত ক্ষমতা থাকবে জাতকের মধ্যে। এখানে বসা রাহু শ্রেষ্ঠ প্রভাবী হবে যদি মঙ্গল কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানায়। পঞ্চম দৃষ্টি রাহুর ধনভাবে পড়বে, ফলে ধন সঞ্চয়ন হবে। সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে, ফলে জমি বাড়ি গাড়ির সম্পূর্ণ সুখ প্রদান করবে। নবম দৃষ্টি ষষ্ঠ ঘরে, ফলে রোগ ঋণ শত্রু থেকে মুক্তি দেবে। সমস্যা আসলেও তা কেটে যাবে, কোনো কষ্ট হবে না। কিন্তু যদি মঙ্গল কমজোর হয়ে যায়, তাহলে কর্মেশই কমজোর হয়ে যাবে, পিতার সাথে সম্বন্ধকে খারাপ করবে। শাসন প্রশাসন থেকে জাতকের সর্বদা ক্ষতি হবে। প্রত্যেকটা কাজ দেরিতে হবে। সরকারি চাকরি হলে প্রমোশনের সমস্যা। আর রাজনীতি জাতক করবে না, কিন্তু রাজনীতির শিকার সে নিজেই হবে। ধনভাবে দৃষ্টি দিয়ে ধন সঞ্চয় হতে দেবে না। চতুর্থ ঘরে দৃষ্টি দিয়ে নিজের বাড়ি হতে দেবে না, আর হলেও তাতে কোনো না কোনো সমস্যা লেগে থাকবে। মায়ের স্বাস্থ্যকে কমজোর করবে, মায়ের সাথে সম্বন্ধকে খারাপ করবে। বন্ধু বান্ধবের কাছ থেকে ধোঁকা খাবে জাতক, সমস্যা হতে থাকবে। মান সম্মান প্রাপ্ত হবে না, আর রোগ ঋণ শত্রু থেকে জাতক সমস্যায় থাকবে। এগুলো তখন হবে যখন মঙ্গল ভালো স্থিতিতে থাকবে না, তখন। কর্কট লগ্নের একাদশ ঘরে বসে রাহু কেমন ফল দেবে? লাভের ঘরে এসে বসলে রাহু অত্যন্ত শ্রেষ্ঠ। লাভের অনেক রাস্তা বানাবে। যেন তেন প্রকারে জাতক জীবনকালে ধন আগমনের জন্য প্রয়ত্নশীল থাকবে, আর ধন আগমন হতেও থাকবে। রাস্তা তৈরি হবে, আর ধন আসতেও থাকবে। ভালো এবং খারাপ দুটো ক্ষেত্র থেকেই ধন আগমন হবে। একাদশ ঘরে শুক্রের রাশি, আর শুক্র ভালো কাজ থেকে অর্থ আগমন করায়। আর রাহু এখানে বসে খারাপ কাজ থেকেও অর্থ আগমন করাবে। অনেক ঋষির মতে বৃষ রাশিতে রাহু উচ্চের হয়, আর উচ্চের হলে বলার অবকাশ রাখে না যে জবরদস্ত ধন লাভ করাবে রাহু। শুক্র কোথায় বসেছে সেটা দেখতে হবে। শুক্র এখানে লাভেশ, আর লাভেশ যদি বলবান হয়, লাভ ভাবে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে ধন আগমন খুব সহজভাবে হতে থাকবে জীবনকালে। রাহুর পঞ্চম দৃষ্টি পরাক্রম ঘরে পড়বে, ফলে জাতককে উচ্চমানের পরাক্রমী বানাবে। ছোট ভাই বোনের থেকে সহযোগিতা প্রাপ্ত করবে। সপ্তম দৃষ্টি রাহুর পঞ্চম ঘরে পড়বে। রাহুর দৃষ্টি বিচ্ছেদাত্মক হয়। সন্তান হওয়াতে বিলম্ব করাবে, গর্ভপাত করাবে, কিন্তু সন্তান অবশ্যই দেবে। পড়ার ক্ষেত্রে, বিদ্যার ক্ষেত্রে দূরে করে দেয়, কিন্তু বুদ্ধিমত্তার থেকে দূরে করবে না। জাতক অবশ্যই বুদ্ধিমান হয়। জোগাড় করার ক্ষমতা জাতকের মধ্যে থাকে। মস্তিষ্ক জাতকের অনেক দিকে চলে। অর্থাৎ এখানে বসা রাহু বড় ভাই বোনের সহযোগিতা পায়, বিদেশ থেকে ধনাগমন করাবে। জাতক যদি বিদেশের সাথে যুক্ত হয়ে লাভ করতে চায়, তাহলে তা প্রাপ্ত করবে। অর্থাৎ এক কথায় ভালো রেজাল্ট পাওয়া যাবে। রাহুর নবম দৃষ্টি দাম্পত্যর ঘরে পড়বে। দাম্পত্য সম্বন্ধিত কোনো সমস্যা এখানে দেবে না, কিন্তু শুক্র যদি পীড়িত হয়ে যায়, শুক্র যদি কমজোর হয়ে যায়, তাহলে সেই অবস্থায় রাহুর যে রেজাল্ট হবে তা অনেকাংশে কমজোর হয়ে যাবে। কর্কট লগ্নের দ্বাদশ ঘরে বসে রাহু কেমন ফল দেবে? এখানে রাহু বসলে ব্যয়ের ঘরে বসবে। এখানে দ্বাদশ ঘরের অধিপতি বুধ। বুধের স্থিতি দেখতে হবে যে বুধ কোথায় বসেছে। ব্যয় ঘরে বসে রাহু কোথাও না কোথাও সমস্যা দেবে, কষ্ট দেবে, ব্যয়ের আধিক্য বাড়াবে। বিনা মতলবের জিনিসে ব্যয় করবে জাতক। ভৌতিক সুখের নামে জাতক বাজে খরচা করবে। বুধ এই কুণ্ডলিতে পরাক্রম ও ব্যয় ঘরের অধিপতি হয়। বুধ যদি বলি অবস্থায় ব্যয় ঘরেই বসে, তাহলে হতে পারে জাতক লড়াকু স্বভাবের হবে। বিনা মতলবের ঝগড়ায় হয়তো জাতকের আনন্দ আসবে, কিন্তু এর সাথে সাথে জয়ীও হবে। সমস্যা এলেও তা থেকে বাইরে বেরিয়ে আসবে। এই অবস্থায় জাতকের জন্য স্বদেশের থেকে বিদেশে লাভকারী হবে। বিদেশ গেলে ভালো।
বুধ যদি ভালো স্থিতিতে হয়, কেন্দ্র অথবা ত্রিকোণের সাথে সম্বন্ধ বানায়। এবার ত্রিকোণের ক্ষেত্রেও একটা ব্যাপার আছে। বুধ যদি ভাগ্যভাবে বসে তাহলে নীচ রাশিতে হয়ে যাবে। বুধ নীচ রাশিতে হয়ে গেলে সেই অবস্থায় বুধ নিজেকে নিজে ঠিক করার কাজ করবে। রাহু বুধের শ্রেষ্ঠ লাভ দিতে পারবে না, আর সেই অবস্থায় রাহু কষ্টদায়ক হয়ে যাবে। এবার যদি আমরা এটা মেনে চলি যে রাহু মিথুন রাশিতে উচ্চের হয়, তাহলে দ্বাদশ ঘরে বসে উচ্চতার বল তো প্রাপ্ত করবে। আর বুধের স্থিতি যদি কুণ্ডলিতে ভালো হয়, তাহলে উচ্চের রাহু অনেক রকমের যাত্রা করাবে, জাতক ভৌতিক সুখ প্রাপ্ত করবে। রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে চতুর্থ ঘরে, ফলে ঘরে কলহের বাতাবরণ, সমস্যা হবে। সপ্তম দৃষ্টি রোগ ঋণ শত্রুর ঘরে পড়বে, ফলে রোগ ঋণ শত্রু নিয়ে সমস্যা। আর নবম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, ফলে চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা, পুরনো রোগ ফিরে আসার সম্ভাবনা, হিংসাত্মক পশুর থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা জাতকের থাকে। বুধ যদি ভালো স্থিতিতে হয়, অর্থাৎ কেন্দ্র অথবা ত্রিকোণের ঘরে, অবশ্যই নবম ঘরকে ছেড়ে বলছি, তাহলে রাহু ভালো ফল প্রদান করবে। খুব ভালো না হলেও মিলিয়ে ঝুলিয়ে ফল প্রদান করবে। দ্বাদশ ঘরে রাহুর উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে, যেমন শুক্র অথবা গুরুর দৃষ্টি পড়ে, অথবা এই ভাবের অধিপতির উপর যদি গুরু অথবা শুক্রের দৃষ্টি পড়ে, তাহলে যে সমস্ত সমস্যাগুলোর কথা বললাম তা কম হয়ে প্রাপ্ত হবে। এরকম নয় যে সবই খারাপ হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল কর্কট লগ্নের 12টা ঘরে রাহুর প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।